আমাকে কেমন লাগতেছে? পরীর মতো লাগতেছে। কিরে আফসানা, তুই রাত্রেবেলা জায়গায় কি করো? জিনের লাগে কথা কও নাকি? আরে জিনের সাথে কথা কমু কেন? এই যে একটু হাওয়া বাতাস খাইতেছি। হাওয়া বাতাস খাইতেছো কেন? ঘরে কি রান্না বান্না হয় নাই? ভাত মাংস খাও নাই কিছু নাকি? কি যে বলো না ভাইয়া, ভাত খাইলে কি হাওয়া বাতাস খাওয়া যাবে না? মানুষের জীবনে দুইটারই দরকার আছে, ভাতেরও দরকার আছে, হাওয়া বাতাসেরও দরকার আছে। আচ্ছা সেটা না ঠিক আছে, কিন্তু তুমি মুসকি মুসকি হাসতেছো কেন? তোর হাসার কারণ তো আমার ভালো লাগতেছে না। ভাইয়া তুমি না মেম্বারদের সাথে পলিটিক্স করতে করতে এখন আমার হাসির মধ্যেও পলিটিক্স দেখতেছো। তুমি কি আমারে শাক পাতা বুঝো? আফসানা তোমারে কিন্তু আমি হইতে দেখছি। ভাইয়া হইতে দেখো না, বলো হওয়ার পরে দেখছো। দেখ আফসানা, তুই তোর গ্রামে অনেক বড় প্যাঁচ বাজাইছো, সেইটার বিচার কাজ এখনো শেষ হয় নাই। আবার তুই নতুন করে এই গ্রামে সেটা প্যাঁচ বাজাবি, সেটা কিন্তু হইবে না। ভাইয়া এই জিনের দাবরানি খায় না তোমার মাথাটা একেবারে গেছে। প্রথম কথা হলো আমার গ্রামে আমি কোনো প্যাচ লাগাই নাই, একটা মদখোর আর গাঁজাখোর দুইটাই আমার পিছনে লাগছে। মদ আর গাঁজার মধ্যে প্যাচ লাগছে না, আমি কি করবো? দ্বিতীয় কথা, আমি এখানে আসছি নতুন, আমি এনে কাউরে চিনি না, জানি না আমি কেমনে প্যাচ লাগামু। ও তুমি ধোয়া তুলসী পাতা কেউ চেনো না? তুমি ওই হাতিয়ার কুতুবের লাগে যাও ক্লাব করে, আবার এইদিকে জাম্বুর লাগে গ্রামের আনাচে কানাচে ঘুরতেছো। তুমি কি ভাবছো আমি কোনো খোঁজ খবর রাখি না? তুমি অগো চেনো? আর দুইটা তো দুনিয়ার বদমাইশ। তুমি তোমার গ্রামে গ্যাঞ্জাম লাগাইছো, এই গ্রামটা যুদ্ধ হয়ে যাবা। আরে ভাইয়া তুমি যেরকম ভাবতেছো ওরকম কিছুই না, আমি এমনি দেখা করছিলাম। শোনো, তোমারে আমি সতর্ক করতেছি শেষবারের মতো। মামায় আমার কাছে তোমারে পাঠাইছে, তুমি কোনো গ্যাঞ্জাম করতে পারবা না। সাবধান করে দিলাম তোমারে। যাও ঘরে যাও। যাইতেছি, এমনি কথা বলতেছো কেন? ভালোভাবে আফসানা বলো। ধরা পড়ে গেছে এই রে, কবি ওমর আফসানা। খৈয়াম গ্রামে আটকালসার ঢুকাইয়ে সব শেষ করবে। ভাবি, কি রান্না করছো? রান্না কিছুই করতেছি না, দুপুরের খাবারটাই গরম করতেছি। আহ, মানে আজকে দুপুরের খাবারটা মানে যা হয়েছিল না, মানে আমার জিভে এখনো লেগে আছে। ও তাই? এত মজা হয়েছিল? হ্যাঁ। তুমি কখন খাইলা? তুমি তো বাড়িতেই আসো নাই। ও তাই তো, আমি তো আজকে দুপুরে খাইনি। গতকাল গতকাল দুপুরের খাবারটার কথা বলছি, মনেই ছিল না। ওমর, জি ভাবি। কি বলবা বইলা ফেলাও। আমি একজন কবি হয়েও এই আর্ট কালচারবিহীন গ্রামে কেন পড়ে আছি? জানি তো, আমার জন্য। সেটাই। ওমর, জি ভাবি। যা বলতে আসছো বইলা ফেলো। না ভাবি, এই তেমন কিছু না, এমনি তোমার সাথে কথা বলা, মানে তোমার খোঁজ খবর নেওয়া, একটু কুশলাদি জানার জন্য, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দাঁড়ায় থাকো। ভাবি, ওই ঢাকা থেকে আমার কিছু গেস্ট আসবেন। ওমা, তাহলে তো ভালোই, বাড়িতে নিয়ে আসো। আমি তোমার ভাইজানরে বইলা বাজার টাজার করাই আনতেছি। না না ভাবি, সেটা তো বাড়িতে আনাই যেত, কিন্তু সমস্যা হয়েছে কি, ওরা তো আসবে ঘুরতে, মানে গ্রাম দেখবে, ঘুরবে, নাচ গান করবে, টিকটক করবে, ভিডিও করবে। ওরা আমাদের বাড়ি থেকে বেশ দূরে থাকবে আর কি। তাহলে তাদেরকে আপ্যায়ন করবো কিভাবে? না ভাবে, আমি সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে রেস্টুরেন্টে খাওয়াবো। ও আচ্ছা, ঠিক আছে, খাও, ভালো সিদ্ধান্ত নিছো। কিন্তু ভাবি সমস্যা হয়েছে কি, মানে তুমি তো জানোই আমার হাতের অবস্থা, মানে কিছু অর্থকরী দরকার ছিল। মানে এখন মানে তুমি ছাড়া তো আর আমার, মানে তুমি ছাড়া তো আবদার করার মতো আমার আর কেউ নেই, এই জন্যই। একদম ডাহা মিথ্যা কথা বললা ওমর। তোমার অনেক মানুষ আছে আবদার করার, তুমি অনেকের কাছেই আবদার করো, যখন কারো কাছে পাও না তখন তোমার ভাবির কথা মনে পড়ে। কিন্তু আমার কাছে আইসা কোনো লাভ নাই ওমর, আমি তোমার এইবার সাহায্য করতে পারবো না। আমার নিজেরই হাত খালি, তার উপরে তুমি সেদিন যে এই কাজটা করছো, তোমার ক্লাব সংস্কারের সমস্ত টাকা দিলাম আমি। তুমি উদ্বোধনী অনুষ্ঠানে আমারে বসাই রাইখা তুমি গেছো সামিয়ারে আনতে। সামিয়ারে আনতে গেছো তো ভালো কথা, সমস্ত ক্রেডিট তুমি সামিয়াকে দিছো। এমনকি তুমি আমাদের শাহানারে দাওয়াত পর্যন্ত করো নাই।
ভাবি তুমি ওই দিনের ওই বিষয়টা এখনো মানে ধরে রেখেছো ভাবি, আমি খুবই লজ্জিত, আমি খুবই দুঃখিত ভাবি। আর ভাবি এই যে শাহানার কথা বললে, মানে শাহানাকে দাওয়াত দিতে হবে কেন? শাহানা তো আমাদের ঘরের মেয়ে, ঘরের মেয়েকে দাওয়াত দিতে হবে কেন? ও তো এমনিতেই আসতে পারে। তুমি বলো এটা কি আমার দোষ? ও তো চলে আসলেই পারতো। আর সামিয়ার কথা যেটা বলছো, সামিয়া তো আর আমাদের ঘরের মেয়ে না, মানে ও তো বাইরের মেয়ে, আমাদের গেস্ট, এই জন্য একটু আপ্যায়ন করেছিলাম আর কি। তুমি আমাকে ভুল বুঝেছো ভাবি। আমাকে 7-5 বুঝাইয়া কোনো লাভ নাই ওমর। এইবার তুমি আমার কাছ থেকে 1 টাকা না করিও পাবা না, 1টা টাকা পয়সাও আমি তোমাকে দিতে পারবো না। যদি রান্না বান্না আপ্যায়ন করার দরকার হয় তাইলে আমার কাছে এসো। ঠিক আছে ভাবি, আমি বলবো তোমাকে, হ্যাঁ? আর কিছু ভাবি, কিছু মনে করো না, হ্যাঁ? পিরিতি 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 রীতি নীতি চিকাও চজনি গো, পিরিতি আজও চিকলাম না চজনি গো, পিরিতি আজও চিকলাম না। পিরিতি 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 রীতি নীতি চিকাও চজনি গো, পিরিতি আজও চিকলাম না চজনি গো। বাহ ভাই, আপনার গলা তো খুবই চমৎকার। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি এত রাত্রে ভাইয়া এখানে এসছেন ভাইয়া, কোনো চমৎকার? না, কোনো সমস্যা নেই, এমনি। আর রাত তো তেমন হয়নি, এখন মাত্র 11টা বাজে। কি যে বলতেছেন ভাইয়া, 11টা বাজে মানে তো অনেক রাত ভাইয়া। আমাদের আতিয়াতে তো ভাইয়া সন্ধ্যা 4টা বাজবার চাতে চাতে জামাই বউ একসাথে দরজা বন্ধ করে চুই যায় ভাইয়া। 11টার ভিতরে বাচ্চাও ডেলিভারি হয়ে যায়। কিন্তু হাতের ভাই, আপনি কি জানেন অ্যামাজন জঙ্গলে এমন কিছু স্থান আছে যেখানে কোনোদিনই সূর্যের আলো পর্যন্ত পৌঁছায়নি? কি বলেন ভাইয়া, কি সাংঘাতিক ভাইয়া! কারেন্টের খাম্বাও কি ওখানে পৌঁছায় না? না না, আমি তো কারেন্ট নিয়ে কথা বলছি না, আমি বলছি যে মানে আপনাদের গ্রামও মনে হয় যে অ্যামাজন জঙ্গলের মতো, সেখানে এখনো আর্ট কালচারের আলো এখনো পৌঁছায়নি। জি ভাইয়া। আচ্ছা, যাই হোক, তা আপনি রাতে খেয়েছেন? জি ভাইয়া, খেয়েছি ভাইয়া। তবে ভাইয়া ইদানিং একটু চমৎকার হচ্ছে ভাইয়া। তো না মানে চমৎকার বলতে ভাইয়া, আপনি জাম্বু ভাইকে বলি যে হোটেলটা ঠিক করে দিচ্ছেন না ভাইয়া, ওখানে এখন খাবারের মান ভাইয়া খুব বাজে হয়ে গেছে ভাইয়া। এই চারাক্ষণ তারা মনে করেন যে এখন এক তরকারির উপরে রাখছে ভাইয়া। পারমেন মুরগি, পারমেন মুরগির ডিম, পারমেন মুরগি, পারমেন মুরগির ডিম, মুরগি আর ডিম খাইতে খাইতে ভাইয়া নিজেকে এখন একটা পোল্ট্রি ফার্ম মনে হচ্ছে ভাইয়া। আগামীকাল ঢাকা থেকে কিছু গেস্ট আসবে, মানে সামিয়ার বন্ধু বান্ধব আর কি। কি বলেন ভাইয়া, এটা তো খুবই সুখবর ভাইয়া। চামিয়াপুর গেস্ট এসেছে ঢাকা থেকে। জি জি, হ্যাঁ সেটা সুখবর, অবশ্যই সুখবর। একটা ছোট্ট সমস্যা আছে আর কি। কি চমৎকার ভাইয়া? না মানে সমস্যাটাও তেমন বড় কোনো সমস্যা না, মানে
ঢাকা থেকে আসবে তাদের তো একটু আদর আপ্যায়ন আমাদের করতে হবে, তাই না? মানে এটার সাথে তো আসলে আমাদের আমাদের গ্রামের মান সম্মান জড়িত না। মানে হাজার হোক আমরা তো আর্ট কালচার করি, তাই না? জি ভাইয়া, সেটা অবশ্য ঠিক বলছেন ভাইয়া, গ্রামের মান সম্মান জড়িত, সেটার চাইতে বড় কথা ভাইয়া আপনার যেহেতু গেস্ট, এখানে তো আপনার মান সম্মান জড়িত ভাইয়া। আর গেস্টদেরকে তো যেহেতু ঢাকা থেকে এসতেছে, তাদেরকে তো আর পারমেন্ট মুরগি আর পারমেন্ট ডিম খাওয়ানো যাবে না। জি, সেটাই সেটাই। তো এখন সমস্যা হয়েছে কি, মানে আমার হাতের অবস্থা তেমন একটু ভালো না। মানে আমার অর্থ করে যা ছিল আপনি তো জানেন, আমি কবি মানুষ তেমন আসলে নাই। এখন এক ধরনের অর্থকষ্টে ভুগছি। মানে অর্থকষ্টে ভুগছি সেটাতে কোনো সমস্যা নেই, মানে কবিরা তো অর্থকষ্ট ভুগবেই। মানে অর্থকষ্ট না থাকলে তো আর তারা কবিতা লেখার কোনো প্রেরণা পাবে না, উৎসাহ পাবে না। তো মানে এই আর কি একটু সমস্যায় আছে আর কি। জি ভাইয়া, আমিও শুনেছি ভাইয়া যে কবিদের চপচম একটু টানা পড়ুন থাকে, একটু অভাবের ভেতরে থাকে তারা। এখন কিভাবে আপনাকে বলি, মানে এখন হয়েছে কি, মানে আমার হাতে কিছু টাকা ছিল, কিন্তু আমার হাতে যা টাকা ছিল ওটা তো এই যে আপনি যে হোটেলে খাচ্ছেন, তো ওটার বিল দিতে দিতেই আসলে শেষ। মানে আপনি আমার অতিথি, আপনি আমার এখানে এসেছেন, আপনার খাবারের বিল তো আমিই দিব। এটা আসলে কোনো বড় সমস্যা না। তখন মানে হাতের ভাই, আমি আপনাকে ভুলেই বলি, মানে জি ভাইয়া, আপনি যদি আমাকে কিছু অর্থ করে সাহায্য করতেন, মানে লোন হিসাবে আর কি, কিছুদিন পরে আমি আপনাকে দিয়ে দিব। ভাইয়া এটা কোনো তো বিষয় না ভাইয়া, এটা আপনি বলতে এতক্ষণ আমতা 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 করতেছেন ভাইয়া। আপনি বড় ভাই মানুষ, ছোট ভাইকে বলবেন, এটা তো কোনো বিষয় না ভাইয়া। ভাইয়া আমি তাহলে একটা কাজ করি, আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে পাশের দোকান থেকে মোবাইল নিয়ে বাঁচায় একটা টেলিফোন করি। আমার আবার ব্যাটারিটাতে একটু চমৎকার হয়েছে ভাইয়া। আমি টেলিফোন করি, বলি যে আমাদের পূব দিকের যে দেড়কানি জমি আছে ওই জমিটা বিক্রি করে দেওয়ার জন্য। জমিটা বিক্রি করে দিলে টাকা আসলে আমি আপনাকে টাকা দিতেছি ভাইয়া। জমি জমার বিষয়, টাকা পয়সা একটু আসতে তো সময় লাগবে, দালাল ধরার একটা ব্যাপার আছে। মানে আমার আসলে এত টাকার দরকার নেই, আর আমার টাকাটা তো আসলে নগদ দরকার, মানে কালকের জন্যই। নগদ টাকা তো ভাইয়া যেটা ছিল সেটা তো ভাইয়া আলিমুদ্দির কাছে দিয়ে দিচ্ছি ভাইয়া, ওই 2 লক্ষ টাকা ওইটা উদ্ধার করতে পারলে পুরাটাই তো আপনার ছিল ভাইয়া। না সেটা ঠিক আছে, মানে আপনি অন্য কোনোভাবে ব্যবস্থা করতে পারবেন না? অন্য কোনোভাবে ভাইয়া, আমার একটা কালাতো ভাই আছে, আমি তার কাছে কিছু টাকা পাবো। লাস্ট 1 বছর ধরে ভাইয়া চেয়ে আমার ফোন রিসিভ করতেছেন, আমাকে ঘুরাইতেছে, কিন্তু আমি আগামীকালকে তাকে অবশ্যই আবার কল করবো ভাইয়া। তার কাছ থেকে টাকা যদি আনতে পারি তাইলে মনে করেন যে ভাইয়া আমি হচ্ছে কি আপনাকে যে টাকাটা ব্যবস্থা করে দিব। না ঠিক আছে, আপনি তাহলে একটু চেষ্টা করবেন। আর আপনি কিছু মনে করেননি তো? না না ভাইয়া, কি বলছেন ভাইয়া? আর আপনি কিন্তু অবশ্যই কালকে আমার সাথে থাকবেন, আপনার ভালো লাগবে। ভাইয়া আমি তো আসলে থাকতে পারতাম, কিন্তু ভাইয়া আসলে আমার তো একটা জরুরি কাজ পড়ে গেছে, কাজটা কালকেই চেঞ্জ করতে হইব। থাকতে পারলে অবশ্যই ভালো লাগতো, যেহেতু চামিয়াপুর ফ্রেন্ড ঢাকা থেকে আসতেছে, জি, জি, একটা দারুণ ব্যাপার। আমি চেষ্টা করবো ভাইয়া। ঠিক আছে, তাহলে আপনি ঘুমিয়ে যান, আমি তাহলে যাই। জি জি ভাইয়া, আমি আসলে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম ভাইয়া, কোনো সমস্যা নেই ভাইয়া। ঠিক আছে, আপনি তাহলে আছেন ভাইয়া? জি। এ কি হাতের ভাই, আপনি মানে কার্ড খেলেন? মানে ক্লাব করে কার্ড খেলা, এটা তো আমাদের এই কবিতা, বই, এই আর্ট কালচারের সাথে কিন্তু যায় না বিষয়টা। কি বলতেছেন ভাইয়া? কাঠ খেলা তো খারাপ কিছু না ভাইয়া। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা, কাঠ খেলা সবগুলো তো একই জিনিস ভাই, এটা তো খেলা। মানে সব খেলা তো একরকম না। মানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো তো শারীরিক ব্যায়াম হয়, কিন্তু কার্ড খেলায় আসলে কি উপকার হয় আমি ঠিক বুঝতে পারছি না। আসলে ভাইয়া আপনি তো সারাক্ষণ কবিতার গল্প এগুলা নিয়ে থাকেন, তো ভাইয়া আপনি দিন দুনিয়ার অনেক কিছু জানেন না ভাইয়া। এটাও কিন্তু এক ধরনের খেলা ভাইয়া, ওটাতে যেমন শারীরিক একটা ব্যায়াম হয়, এটাতে ব্রেনের একটা ব্যায়াম হয়। যত বেশি ব্রেন কাটাবেন তত বেশি। ভাইয়া আপনি কাঠ খেলা পারেন না? কি যে বলেন ভাইয়া, এই খেলাটা এটাও তো আর্ট কালচারের একটা অংশ ভাইয়া, সংস্কৃতি আর্ট কালচার এটাও একটা অংশ ভাইয়া। একদিন আপনি সময় করে আসবেন, আমি আপনার বিখ্যাত কবিতাগুলো শুনবো আর আপনারা কাঠ খেলা শিখাই দেবো ভাইয়া। এটা খুবই সহজ খেলা ভাইয়া, জটিল কিছু না, কবিতার মতোই সহজ। ঠিক আছে ভাইয়া বুঝ, তাহলে চলে যাইতেছেন? জি, ঘুমিয়ে পড়েন। জি ভাইয়া, আচ্ছা ভাইয়া, নামানি। বালের কার্ড খেলা। 5 স্টার হোটেলে আসি বসছি, কি যে এক মুচিবত, অমুকে আছি এটা চাইতেছে, তমুকে আসি এটা চাইতেছে। মানে কয়দিন পরে কুতুবালি নিজেরে কি ব্যাংক হিসেবে ঘোষণা করব।
দরজাটা লাগাই দি। ও শাহানা, তুমি এসে পড়েছো। এই শাহানা, তুমি কি এইমাত্র গোসল করে এসেছো? তোমাকে তো অনেক ফ্রেশ লাগছে। কি কন? আমি তো সেই সকালবেলা গোসল করছি। আমার অভ্যাস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই গোসল করা। চমৎকার চমৎকার। আমার গুরুজি আবুল হাসেম বৈরিকে একটা কথা বলেন, মানুষের হৃদয় যখন পরিষ্কার থাকে তখন তাকে দেখতে সুন্দর লাগে। তোমার হৃদয় পরিষ্কার শাহানা, এই জন্যই তোমাকে সবসময় এত সুন্দর লাগে। আপনি যে কি কন না, সবকিছু আমার মাথার উপরে দিয়ে দেয়, তাও শুনতে ভালোই লাগে। আপনার কথা শুনলে মনে হয় সারাদিন শুধু শুনি আর শুনি। এটাই কবিতার গুণ। শাহানা, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, এই গ্রামের একমাত্র মানুষ তুমি যে আমাকে, আমার ভবিষ্যৎটাকে বুঝতে পারে, মূল্যায়ন করে। এই জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ তোমাকে। আপন মানুষের কাছে আবার কিসের কৃতজ্ঞ? সেটাই, ভালো বলেছ শাহানা। ওই ঢাকা থেকে আমার কিছু গেস্ট আসবে, আর্ট কালচার করে আর কি। ভালো তো। তো ওনাদেরকে আসলে আপ্যায়ন করতে হবে, মানে বুঝোই তো, এটা তো আমাদের গ্রামের মান সম্মানের ব্যাপার, তাই না? অবশ্যই করা উচিত। শাহানা, ইদানিং আমি একটু অর্থ সংকটে ভুগছি। মানে কবিদের জন্য অর্থ সংকটে থাকাটা খুবই স্বাভাবিক। মানে অর্থ সংকটে না থাকলে আবার কবির সত্তা জাগ্রত হয় না। হ্যাঁ, সেটা জানি। কিন্তু অতিথিদের আপ্যায়নের জন্য তো আসলে কিছু অর্থের প্রয়োজন। আমি চাইলেই কিন্তু আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি নিতে পারি, কিন্তু আত্মসম্মানের জায়গা থেকে ওনার কাছ থেকে আর কি নিচ্ছি না। তো শাহানা, তুমি কি আমাকে এই জায়গায় একটু সহযোগিতা করতে পারো? মানে তুমি যদি এখন আমাকে কিছু টাকা ধার হিসেবে দাও, আমি কিছুদিন পরেই আসলে তোমাকে আমি শোধ করে দিব। কত টাকা ওমর ভাই? বেশি না, এই ধরো 1,500। 5,000 টাকা তো আমার কাছে হবে না। আমি হয়তো আপনারে 2,000 টাকা ম্যানেজ করে দিতে পারবো। হ্যাঁ, 2,000 হলেও আমি চালিয়ে নিতে পারবো। আমি খুব শীঘ্রই তোমাকে শোধ করে দেবো, তুমি কিছু মনে করো না শাহানা। এখন তো নিয়ে আসি নাই, বিকালে এনে দিই। হ্যাঁ শাহানা, তুমি কি টিপ পড়ো না? পড়ি তো। কেন, আপনি খেয়াল করেন নাই? না মানে খেয়াল করেছি মানে মানে টিপ পড়লে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। আপনি বললে এখন থেকে সবসময় পড়বো। হ্যাঁ, সবসময় পড়বে। ওমর ভাই, কালকে না আপনার গেস্ট আসবে, আমি কি এখানে থাকতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই থাকতে পারো, অবশ্যই থাকতে পারো। এটা আমি তো পরিকল্পনার ভিতর দিয়ে যাচ্ছি, একটু গুছিয়ে তারপর বলি। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমি এখন বাড়িতে যাই। হ্যাঁ, তুমি একা যাবে কেন? আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, চলো চলো। বোকার মতো কথা বলিস না তো জাম্বু। হ্যাঁ, ঢাকা থেকে যারা আসছেন তারা হচ্ছে সামিয়ার বন্ধু। মানে তারা বিখ্যাত না হলেও তো গুরুত্বপূর্ণ মানুষ না? সামিয়ার বন্ধু মানে আমার বন্ধু, আমাদের গ্রামের অতিথি। কি বলিস বাচ্চু? কথা ঠিক। এর লেগে তো কবি আমি ফলাস আর খাল খাগা ধরে লে আইছি, অগর আমি আপ্যায়ন করবাম।